বন্ধুরা, একটি মেয়ের বয়স মাত্র 14 বছর ছিল যখন তার দিদি তার প্রথম বাচ্চাকে জন্ম দিতে গিয়ে মারা গেছিল। সে 14 বছর বয়সী মেয়েটির মা বাবা ওই বাচ্চাটির জন্য ওই মেয়েটির বিবাহ তার জামাইবাবুর সঙ্গে করানোর সিদ্ধান্ত নিয়ে নিল। কিন্তু বন্ধুরা, ওই মেয়েটি নিজের জামাইবাবুকে খুব ভয় পেত, কারণ তার জামাইবাবু শরীর থেকে খুবই হৃষ্টপুষ্ট ছিল। তাই যখনই তার জামাইবাবু তার সামনে আসতো তখনই সে ভয়তে একেবারে গুটিসুটি মেরে যেত। বন্ধুরা, মেয়েটি এই বিয়েতে অনেকবার বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তার বাবা মা মেয়েটির কোনো কথাই শোনেনি এবং মেয়েটির সঙ্গে তার জামাইবাবুর বিয়ে দিয়ে দিয়েছিল। ফুলসজ্জার দিন যখন তার জামাইবাবু তার কাছে আসার চেষ্টা করলো তখন মেয়েটি খুবই ভয় পেয়ে গেল। কিন্তু বন্ধুরা, তার জামাইবাবু ওই মেয়েটির সঙ্গে এমন কিছু ঘটনা ঘটিয়েছিল, তার সঙ্গে এমন কিছু ব্যবহার করেছিল যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। বন্ধুরা, এই ঘটনাটা শোনার পর আপনার চোখ থেকেও জল বেরিয়ে আসবে। আপনারাও এই কাহিনীটি শুনে ভাবুক হয়ে যেতে বাধ্য হবেন। এই কাহিনীটি খুবই শিক্ষামূলক এবং খুবই ব্যথিত করা একটি কাহিনী। বন্ধুরা, এই ঘটনা ছত্তিশগড়ের একটি ছোট্ট গ্রামের ঘটনা। ছত্তিশগড়ের একটি ছোট্ট গ্রামে রানী নামের একটি মেয়ে বাস করত। রানীর বয়স মাত্র 14 বছর ছিল। তার কোলে তার দিদির ছেলেটি চিৎকার করে করে কাঁদছিল এবং রানী সেই বাচ্চা ছেলেটিকে চুপ করানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছিল। কিন্তু বন্ধুরা, ওই ছোট্ট বাচ্চাটি চুপ হওয়ার নামই নিচ্ছিল না। এদিকে রানীর যে মা ছিল তিনি নিজের ঘরে বসে বসে কাঁপছিলেন। ওনার হাত পা কাঁপছিল, ওনার সারা শরীরে কেমন একটা খিঁচুনি হচ্ছিল। তখনই রানীর বাবা ঘরে প্রবেশ করলো আর বলতে লাগলো, কিরে রানী, বাচ্চাটা এত কাঁদছে কেন? রানী বলতে লাগলো, জানি না বাবা, আমি অনেকক্ষণ ধরে ওকে চুপ করানোর চেষ্টা করছি কিন্তু ও তো চুপ করতেই চাইছে না, ও সেই তখন থেকে কেঁদেই চলেছে। তখনই রানীর বাবাও নিজের চোখের জল মুছতে মুছতে বলতে লাগলো, কি করবে, ও হয়তো বুঝতে পারছে যে ও আজ নিজের মাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলেছে। এমনটা বলে উনি হাউ হাউ করে কেঁদে দিলেন। বন্ধুরা, সেদিন রানীর দিদি বাচ্চা প্রসব করতে গিয়ে মারা গেছিলেন। রানীর দিদির এটি প্রথম সন্তান ছিল। রানীর দিদির যখন তার জামাইবাবুর সঙ্গে বিয়ে হয়েছিল তখন রানীর বাবা এই বিয়েতে খুব বিরোধিতা করেছিলেন, কারণ রানীর দিদির বয়স মাত্র 14 বছর ছিল আর এত অল্প বয়সে উনি নিজের মেয়েকে কোনোভাবেই বিয়ে দিতে রাজি হচ্ছিলেন না। কিন্তু তবুও রানীর জামাইবাবু এত জোর করছিল, এতভাবে ফোর্স করছিল যে না, ওরা এখনই বিয়ে করবে, ওরা নিজেরাই বিয়ে করে নেবে। আর এই সমস্ত কথা যখন রানীর দিদি তার বাবাকে জানিয়েছিল তখন তিনি বাধ্য হয়ে তার দিদির বিয়ে তার জামাইবাবুর সঙ্গে দিয়ে দিয়েছিল। কিন্তু বিয়ের প্রথম প্রথম তারা দুজনে খুব সুখে শান্তিতেই ছিল, কারণ দুজনে প্রেম করে বিয়ে করেছিল। আর বিয়ে করার পর 1 বছরের মাথায় রানীর দিদি গর্ভবতী হয়। রানীর দিদি যখন গর্ভবতী হয়েছিল তখন রানীর বাবা এতেও খুবই বিরোধিতা করেছিল। তিনি বলেছিলেন, এখন মাত্র 15 বছর বয়স, আর এই বয়সে যদি ওই বাচ্চা মেয়েটি গর্ভবতী হয়ে যায় তাহলে তার শরীরের যে কি পরিস্থিতি হবে সেটা ভগবানই জানে। বন্ধুরা, এই ঘটনা কিন্তু প্রত্যন্ত গ্রাম এলাকায় প্রায়ই ঘটে চলেছে। প্রায়ই অল্প বয়সী মেয়েদের বিয়ে হচ্ছে এবং অল্প বয়সে তারা গর্ভবতী হয়ে যাচ্ছে, আর এই কারণে সন্তান প্রসব করতে গিয়ে বহু অল্প বয়সী মায়েদের মৃত্যু পর্যন্ত হয়ে যাচ্ছে। রানীর দিদি খুশির সঙ্গেও এই একই ঘটনা ঘটেছিল। রানীর দিদি আর তার জামাইবাবু একে অপরকে ভীষণ ভালোবাসতেন, কিন্তু তবুও যখন রানীর দিদি অর্থাৎ খুশির প্রথম সন্তান প্রসবের সময় আসে তখন কিছু কমপ্লিকেশনের কারণে তার দিদির মৃত্যু হয়ে যায়। কিন্তু খুশির যখন মৃত্যু হয়েছিল তখন তার স্বামী একবারের জন্য তাকে দেখতে আসেনি। সে নিজের ছোট্ট সন্তানকে পর্যন্ত দেখতে আসেনি, কারণ তিনি নিজের স্ত্রীকে এইভাবে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখতে পারতেন না। বন্ধুরা, এই ঘটনার প্রায় 6 মাস কেটে যায়। এই 6 মাসের মধ্যে রানীর বাবা মা অনেকবার অমর সিংহর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, তাকে খবর পাঠিয়েছিলেন। তারা বলেছিলেন, দেখো তোমার ছেলে এত ছোট, এই বাচ্চা ছেলেকে এখন তোমরা আমার কাছে রেখে দিয়েছো, তোমরা নিজের ছেলেকে নিজের বাড়িতে নিয়ে যাও। এইভাবে ও তো নিজের মাকে হারিয়েছে, নিজের বাবাকেও যদি ও না পায় তাহলে ওর জীবনটা কি হবে? তুমি কেন নিজের ছেলেকে নিজের কাছে নিয়ে যাচ্ছ না?
বন্ধুরা, কথা শোনার পর অমর সিংহ একটি চিঠির মাধ্যমে তাদেরকে জানায়, আমার ছেলে এখনো অনেক ছোট, এই ছোট বয়সে আমি অতটুকু বাচ্চাকে কিভাবে দেখাশোনা করব, কিভাবে তাকে বড় করে তুলব। ও আরেকটু বড় হোক, তারপরে না হয় আমি তাকে নিয়ে যাব। তখনই রানীর বাবা মা বলেছিল, আচ্ছা তা সব ঠিক আছে, কিন্তু তুমি একবার এসে তোমার ছেলেকে দেখে তো যাও। তারপর অমর সিংহ নিজের ছেলেকে দেখতে আসে। অমর সিংহ নিজের ছেলেকে দেখে অনেক কান্নাকাটি করেছিল এবং তাকে জড়িয়ে ধরেছিল, কিন্তু তবুও তিনি নিজের ছেলেকে নিজের সঙ্গে নিয়ে যেতে চাননি, কারণ উনি বাড়িতে একা থাকতেন আর ওই ছোট্ট ছেলেকে কেই বা দেখাশোনা করবে। তবে ওই ছোট্ট ছেলেটিকে বেশিরভাগ সময় রানী দেখাশোনা করত। রানী স্কুলে যেত, স্কুল থেকে এসে ওই ছোট্ট বাচ্চাটির দেখাশোনা করত। সকালে সে যখন যেত তখন বাচ্চাটিকে খাইয়ে দাইয়ে যেত এবং আবার যখন বিকেলের দিকে বাড়িতে আসতো তারপর থেকে ওই ছোট্ট বাচ্চাটিকে নিয়েই থাকতো। বন্ধুরা, এইভাবে প্রায় 3 বছর কেটে যায়। এই 3 বছরের মধ্যে রানীর বাবা মা রানীর ভালো জায়গায় বিয়ে ঠিক করে দেন, কিন্তু ওই বাচ্চাটির জন্য তিনি রানীর বিয়েও দিতে পারছিলেন না। তখন তিনি অমর সিংহকে আবারও ফোনে খবর দেওয়ার চেষ্টা করেন যে দেখো, এখন তো রানীর বিয়ে আমরা ঠিক করে দিয়েছি, এখন তো তুমি অন্তত তোমার ছেলেকে নিয়ে যাও, তোমার ছেলের বয়স 3 বছর হয়ে গেছে, এখন তুমি অন্তত তোমার ছেলেকে তোমার কাছে নিয়ে রাখো। অমর সিংহ আবারও রানীর বাড়িতে আসে। বন্ধুরা, এই 3 বছরের মধ্যে তিনি একবারও নিজের ছেলেকে দেখতে আসেননি বা ছেলের সঙ্গে কোনোরূপ কোনো যোগাযোগ করার চেষ্টা করেননি। 3 বছর পর তিনি আবারও রানীর বাড়িতে আসলেন আর রানীর মা বাবাকে বলতে শুরু করলেন, দেখুন আমার ছেলের তো মাত্র 3 বছর বয়স, এই বয়সে আমি ওকে একা সামলাতে পারবো না, ও 7-8 বছর বয়স হোক, তারপর আমি নিয়ে যাব ওকে। তখনই রানীর মা বাবা বলল, দেখুন আপনার ছেলে আমার কাছে তো থাকতে চায় না, আমাদের বয়স হয়েছে আর রানীর আমরা ভালো জায়গায় বিয়ে ঠিক করেছি, এই বয়সে যদি একটা ভালো পরিবারে বিয়ে না দিয়ে দিই, বয়স বাড়লে কি ওকে কেউ বিয়ে করতে চাইবে? এমনিতেই আমাদের গ্রাম অঞ্চলে অল্প বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হয়, আর রানীর বয়স এখন ভালোই হয়ে গেছে। তখনই অমর সিংহ বলল, দেখুন আপনার মেয়ের বয়স এখন খুব একটা বেশি হয়নি। রানীর বাবা মা বলল, দেখো এমনিতেই ওর বয়স প্রায় 17 বছর হয়ে গেছে, আর এই বয়সে যদি বিয়ে না দেওয়া হয়, চারপাশের লোকজন আমাদেরকে বিভিন্ন রকমের কথা বলছে যে মেয়ের বয়স হয়ে গেছে, এখনো মেয়েকে বিয়ে দিচ্ছ না। বন্ধুরা, তারা যেখানে বাস করতো সেখানে অল্প বয়সেই মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো। আর রানীর বয়স 17 বছর হয়ে গেছিল, তার মাধ্যমিক পাশও হয়ে গেছিল, কিন্তু তবুও অমর সিংহ বারবার করে তার শ্বশুর শাশুড়িকে বোঝানোর চেষ্টা করলো, দেখুন আপনারা আর কটা বছর আমাকে সময় দিন, আমার ছেলে আরেকটু বড় হোক, তারপর আমি তাকে নিয়ে যাব। বন্ধুরা, এইভাবে আরও 3টে বছর কেটে গেল। রানী যখন ফার্স্ট ইয়ারে উঠলো তখন রানীর বাবা মা তার জন্য ভালো পরিবারের সম্বন্ধ দেখা শুরু করলো। আর অমর সিংহকে তারা বলল, দেখো বাবা, তোমার ছেলের বয়স এখন যথেষ্ট হয়েছে, তুমি এখন তোমার ছেলেকে নিজের কাছে নিয়ে রাখতে পারবে। এছাড়াও তোমার ছেলে রানীকে মা মা বলা শুরু করেছে, আর এর পরেও যদি তুমি তোমার ছেলেকে এখানে রেখে দাও তাহলে হয়তো তোমার ছেলে রানীকে ছাড়া অন্য কাউকে মা বলে স্বীকারই করবে না। আর এমনও তো নয় যে তুমি সারা জীবন বিয়ে না করেই থাকবে, তোমারও তো অল্প বয়স, তুমিও যদি বিয়ে না করো কিভাবে চলবে? তাই আমরা বলি কি, তুমি একটা ভালো মেয়ে দেখে বিয়ে করো আর নিজের ছেলেকে নিজের কাছে নিয়ে রাখো। তখনই অমর সিংহ বলতে লাগলো, দেখুন আমি অন্য কোনো মেয়েকে নিজের জীবনসাথী হিসেবে মেনে নিতে পারবো না, কারণ আমি খুশিকে খুবই ভালোবাসতাম, আমি খুশিকে ছাড়া অন্য কাউকে জীবনে কখনো বিয়ে করার কথা ভাবতেও পারিনি, আর আর কোনোদিনও ভাবতেও পারবো না। আপনারা শুধু আমার ছেলেকে আরেকটু রাখুন, আমার ছেলে আরেকটু বড় হোক, তারপর আমি তাকে নিজের কাছে নিয়ে যাব। তখনই রানীর বাবা বলতে লাগলো, দেখো বাবা, আমরা আর বেশি দিন দেরি করতে পারবো না, আমার মেয়ের বয়স হয়েছে, তুমি তো জানোই গ্রামের লোকজন কেমন ব্যবহার করে, এত বয়স্ক একটা মেয়ে বাড়িতে রেখে দেওয়া, এখানকার মানুষজন হাজার রকমের কথা বলা শুরু করেছে। তখনই অমর সিংহ বলতে লাগলো, দেখুন আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনি তো রানীর বিয়ে দেবেনই, আর আমারও এমন একজনকে প্রয়োজন যে আমার ছেলেকে দেখাশোনা করতে পারে, নিজের সন্তানের মতো ভালোবাসতে পারে। তাই একটা কাজ করুন, আমার সঙ্গেই আপনি রানীর বিয়ে দিয়ে দিন। যখনই রানীর বাবা মা একথা শুনলো তখনই তারা অবাক হয়ে গেল, কারণ রানীর সঙ্গে তার জামাইবাবুর বয়সের তফাৎ প্রায় 10 বছরের ছিল। রানীর বাবা এই বিয়েটা দিতে প্রথম দিকে রাজি ছিল না,
তখনই রানীর বাবা বলতে লাগলো, কিন্তু বাবা এটা কিভাবে সম্ভব? তোমার একবার বিয়ে হয়ে গেছে, এছাড়াও এটা তো কোনো দিক থেকেই এটা আমার ভালো লাগছে না যে রানীকে আমরা তোমার সঙ্গে বিয়ে দিয়ে দেব। কিন্তু রানীর মা এই বিষয়টা নিয়ে একটু ভাবতে লাগলো। তিনি রানীর বাবাকে বললেন, দেখো তুমি অমরকে বলো যে কিছুদিন পর আবার এসে এই বিষয় নিয়ে কথা বলতে, আমরা ততদিন এই বিষয় নিয়ে একটু ভাবনা চিন্তা করে নিই। তারপর অমর বলল, আচ্ছা ঠিক আছে, আমি কদিন পর আবারও আসছি, আপনারা এই বিষয়টা নিয়ে একটু ভেবে নিন। এদিকে অমর চলে যাওয়ার পর রানীর মা রানীর কাছে গিয়ে বলতে লাগলো, দেখ রানী, তোর জামাইবাবু এই কথা বলছে। তিনি বলছেন যে তোর সঙ্গে তিনি বিয়ে করতে চান। আর এছাড়াও দেখ, বিট্টু তো তোকে ছাড়া থাকতেও পারে না, ও তো তোকেই নিজের মা হিসেবেই মেনে নিয়েছে। রানী যখন নিজের মায়ের মুখে একথা শুনলো, সে বলতে লাগলো, মা, আমিও তো বিট্টুকে ছাড়া থাকতে পারবো না, কারণ ছোটবেলা থেকে আমি ওকে নিজের কোলে পিঠে মানুষ করেছি। আমি ওকে ছাড়া এক মুহূর্তও টিকতে পারবো না। তাই আমি ওই বিষয় নিয়ে খুবই চিন্তিত ছিলাম যে আমার অন্য কোথাও বিয়ে হয়ে গেলে বিট্টুর কি হবে। তখনই রানী নিজের বাবাকে বলল, বাবা তুমি এক কাজ করো, আমাকে জামাইবাবুর সঙ্গেই বিয়ে দিয়ে দাও, কারণ আমি বিট্টুকে নিজের সন্তানের থেকেও বেশি ভালোবেসে ফেলেছি। আমি বিট্টুকে ছাড়া থাকতে পারবো না। তুমি এক কাজ করো, আমাদের বিয়েটা খুব তাড়াতাড়ি দেওয়ার ব্যবস্থা করো। তখনই রানীর বাবা রানীর কথার সম্মতি প্রকাশ করলেন এবং অমর সিংহকে ডাকলেন এবং বলতে লাগলেন, দেখো বাবা, রানী তোমার সঙ্গে বিয়ে করতে রাজি আছে, কারণ রানী বিট্টুকে ভীষণ ভালোবাসে। অমর সিংহ আর রানীর কিছু দিনের মধ্যেই বিয়ে ঠিক হয়ে গেল, আর নির্দিষ্ট দিনে তাদের খুব ভালোভাবেই বিবাহ সম্পন্ন হলো। কিন্তু বৌভাতের দিন রাতে যখন রানী ফুলশয্যার খাটে বসে নিজের স্বামীর জন্য অপেক্ষা করছিল, তার মনে সেই রাতের অনেক রকম চিন্তাধারা ছিল, অনেক রকম স্বপ্ন সে এই রাত নিয়ে দেখে রেখেছিল। তবে যখনই তার জামাইবাবু অর্থাৎ অমর সিংহ ঘরে প্রবেশ করলো, তখনই তার বুকের ভেতরটা যেন ধরাস ধরাস করতে লাগলো। তার মনে হলো এখন কি হবে, তিনি আমার সঙ্গে কি করবেন, কি বলবেন। আর এই সমস্ত কথা ভেবে রানী খুবই ভয় পাচ্ছিল। তখনই অমর সিংহ ঘরের ভিতর প্রবেশ করলো এবং তিনি এমন একটি অদ্ভুত ঘটনা ঘটালেন, যেটা জানলে আপনারাও হতবাক হয়ে যাবেন। বন্ধুরা, অমর সিংহ রানীর কাছে আসলেন এবং রানীর পাশের থেকে একটি বালিশ উঠিয়ে সেখান থেকে বাইরে বেরিয়ে যেতে লাগলেন। রানী অমর সিংহকে ডেকে বলল, আপনি কোথায় যাচ্ছেন? অমর সিংহ বলল, দেখো, আমি শুধু বিট্টুর জন্যই তোমাকে বিয়ে করেছি। তুমি বিট্টুকে এত ভালোবাসো, আর তোমার মতো করে বিট্টুকে আর কেউ এত ভালোবাসতে পারতো না। তাই আমি তোমাকে বিট্টুর মা হিসেবেই বাড়িতে এনেছি। তুমি শুধুমাত্র এই বাড়িতে বিট্টুর মা হয়েই এসেছো। তোমার সঙ্গে আমার কোনো দিনও কোনোরূপ কোনো সম্পর্ক স্থাপন হবে না, কারণ আমি তোমার দিদিকে খুব ভালোবাসি। আমি তাকে ছাড়া জীবনে অন্য মেয়ের কথা কোনোদিনও ভাবতে পারবো না। সমাজের কাছে তুমি আমার স্ত্রী থাকবে, স্ত্রীর সমস্ত মর্যাদা আমি তোমাকে দেব, তোমার যা লাগবে আমি তোমাকে তাই হাতের সামনে এনে দেব। কিন্তু কখনো তুমি আমাকে নিজের স্বামী হিসেবে মানার চেষ্টা করো না। একজন স্বামীর থেকে একজন স্ত্রী যা চায়, কোনোদিনও তুমি আমার কাছ থেকে সেই জিনিসটা আশা করো না। এমনটা বলে অমর সিংহ ঘর থেকে সেই বালিশটি নিয়ে বেরিয়ে গেল এবং পাশের একটি ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ল। বন্ধুরা, অমর সিংহের এই কথা শুনে রানী হাউ হাউ করে কাঁদতে শুরু করলো, কারণ এই দিনের কথা ভেবে রানী অনেক রকমের অনেক স্বপ্ন সাজিয়ে রেখেছিল। বন্ধুরা, প্রত্যেকটি মেয়ের জীবনেই এই দিন খুবই স্পেশাল থাকে। এই দিন নিয়ে মেয়েরা অনেক স্বপ্ন দেখে যে তার স্বামী এই দিনে তাকে এত ভালোবাসবে, এত রকমের গল্প করবে, তাকে এই গিফট দেবে। এই সমস্ত কথা মেয়েরা জবের থেকে মেয়েরা একটু শেয়ানা হয়, জবের থেকে মেয়েরা বুঝতে শেখে যে বিয়ে কি, স্বামী স্ত্রীর সম্পর্ক কি, তবে থেকেই তারা এই দিন নিয়ে একটা আলাদা রকমেরই স্বপ্ন দেখতে থাকে। আর সেই দিন রানীর সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছিল। এই দিন তার জীবনে আর কখনো ফিরে আসতো না। সে হাজার চেষ্টা করলেও জীবনে কখনো এই দিন আর ফিরে পেত না। একথা ভেবে ভেবে রানী নিরন্তর কেঁদে চলেছিল। আর কিছুক্ষণের মধ্যেই বিট্টু তার কাছে চলে আসলো আর মা মা বলে তাকে জড়িয়ে ধরলো। রানী বিট্টুকে জড়িয়ে ধরে চিৎকার করে করে কাঁদতে শুরু করলো। তারপর বিট্টু বলতে লাগলো, মা তুমি এইভাবে কাঁদছো কেন?
রানীকে কাঁদতে দেখে বিট্টুও কাঁদতে শুরু করলো। আর যখনই রানী বিট্টুর চোখে জল দেখলো তখনই সে তাড়াতাড়ি বিট্টুর চোখের জল মুছে তাকে বলতে লাগলো, না না বাবা, কিচ্ছু হয়নি, চল অনেক রাত হয়েছে, আমরা ঘুমিয়ে পড়ি। তারপর রানী বিট্টুকে তার পাশে শোয়ালো এবং প্রতিদিনের মতোই তাকে গল্প বলে বলে ঘুম পাড়িয়ে দিল। কিন্তু বন্ধুরা, সেই রাতে রানীর চোখে এক মুহূর্তের জন্য ঘুম আসেনি। সে সারা রাত জেগে বসেছিল। তারপর থেকে যত দিন যাচ্ছিল, রানীর স্বপ্নও যেন এক এক দিন করে ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। প্রথম দিকে রানী ভেবেছিল হয়তো কিছুদিন পর এই সমস্ত বিষয় ঠিক হয়ে যাবে, হয়তো অমর সিংহ তাকে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করবে। কিন্তু প্রায় 6 মাস কেটে যাওয়ার পরও অমর সিংহ তার প্রতি উদাসীনই থেকে গেলেন। তিনি একবারের জন্য রানীকে ভালোবাসার চেষ্টা করেননি, এমনকি রানীর সঙ্গে ভালোভাবে কথা বলারও পর্যন্ত চেষ্টা করেননি। তিনি সব সময় রানীর সঙ্গে খারাপ ব্যবহার করতেন, তার থেকে দূরে দূরে থাকার চেষ্টা করতেন। কিন্তু কখনো রানীকে তিনি কোনো কিছুর অভাবও হতে দিতেন না। শাড়ি, গয়না, জামা কাপড়, রানী যা চাইতো সঙ্গে সঙ্গে সেই সমস্ত জিনিস তার সামনে হাজির হয়ে যেত। দেখতে দেখতে বিট্টুও বড় হয়ে গেল, আর বিট্টুকে স্কুলে ভর্তি করার সময়ও চলে আসলো। বিট্টু যখন স্কুলে ভর্তি হলো তখন রানীর জীবনও ব্যস্ততায় ভরে গেল। সকাল সকাল ঘুম থেকে উঠে বিট্টুকে খাওয়ানো দাওয়ানো, স্নান করানো, ব্রেকফাস্ট করিয়ে তাকে টিফিন দিয়ে স্কুলে পাঠানো, আবার স্কুল থেকে বাড়ি নিয়ে আসা, এই সমস্ত কিছুতেই তার জীবন যেন ব্যস্ত হয়ে পড়ল। সে নিজেকে সুন্দরভাবে সাজাতে গোজাতে ভুলেই গেল। হঠাৎই একদিন রানী ভাবতে লাগলো যে সে সুন্দর করে তার দিদির শাড়ি পরে, দিদির গয়নাগাটিগুলো পরে সেজে অমর সিংহের কাছে যাবে। হয়তো তার দিদির মতো সুন্দর করে সেজে যদি রানী থাকে তাহলে হয়তো অমর সিংহ তাকে ভালোবাসবে, তার কাছে আসার চেষ্টা করবে। এই সমস্ত কিছু ভেবে রানী তার দিদির মতো সেজেছিল। কিন্তু অমর সিংহ যখনই ঘরে ঢুকে রানীকে ওইভাবে সেজেগুজে থাকতে দেখলো, সে চিৎকার করে করে বলতে লাগলো, তুমি কি ভেবেছো যে তুমি এইভাবে তোমার দিদির মতো সেজেগুজে থাকলে আমি তোমাকে ভালোবেসে ফেলবো? জীবনে কখনোই আমি তোমাকে তোমার দিদির স্থান দিতে পারবো না। খুশিকে ছাড়া আমি জীবনে কখনো অন্য কাউকে নিজের জীবনে মেনে নিতে পারবো না। কেন তুমি এইভাবে সেজেছো? আর জীবনে কখনো তুমি এইভাবে সাজগোজ করবে না। এদিকে অমর সিংহের মুখে এই সমস্ত কথা শুনে রানী নিজেকে খুবই অপমানিত বোধ করতে লাগলো। সে ভাবতে লাগলো, আজকে আমি এত সুন্দর করে সাজলাম, উনি আমার দিকে না তাকিয়ে এই সমস্ত উল্টোপাল্টা কথা আমাকে বলে দিলেন। বন্ধুরা, তারপর থেকে রানীর জীবন থেকে যেন সাজগোজ প্রায় উঠেই গেল। রানী ঠিকভাবে জামা কাপড়ও পরতো না। ঠিসের পর মাস কেটে যেত, সে চুলে চিরুনি পর্যন্ত দিত না। সে একটা কাজের লোকের মতো সব সময় বাড়িতে ঘুরে বেড়াতো। ছেঁড়া জামা কাপড় পরে উল্টোপাল্টাভাবে চুল আঁচড়ে দিনের পর দিন সে কাটিয়ে দিত। এভাবেই দেখতে দেখতে 1 বছর কেটে গেল। আর এই 1 বছরের মধ্যে রানীর জীবনটা পুরোপুরি পরিবর্তন হয়ে গেছিল। একটা 21 বছরের মেয়ের জীবনে সাজগোজ, ভালোবাসা, আনন্দ, ফুর্তি কোনো কিছুরই কোনো গুরুত্ব ছিল না। সে শুধুমাত্র একটা মেশিনের মতো সারা দিন কাজ করে যেত। সকাল থেকে রাত অবধি সে বাড়িতে একটা কাজের লোকের মতো খাটনি করে যেত। জীবনে কোনো শখ আহ্লাদ বলতে তার কিছুই ছিল না। এদিকে যখন বিবাহবার্ষিকী আসলো তখন অমর সিংহ রানীকে শপিং করাতে বাইরে নিয়ে গেলেন। তিনি রানীকে বলতে লাগলেন, দেখো রানী, তোমার কি কি ভালো লাগে তুমি সেগুলো কিনে নাও। আর কদিন পরে তো আমাদের বিবাহবার্ষিকী, বাড়িতে অনেক লোক আসবেন, আমি অনেক গেস্টকে নিমন্ত্রিত করেছি। তখন এই রানী বলতে লাগলো, আমার কোনো কিছুর প্রয়োজন নেই, আমার যা আছে তাতেই হবে। আপনি তো আমাকে সাজগোজ করা দেখতেও চান না, তাহলে আমি কেন সাজগোজ করে থাকবো? আমি যেমন আছি তেমনই ঠিক আছি। অমর সিংহ রানীর কথায় খুবই ব্যথিত হলেন। তিনি ভাবতে লাগলেন, তিনি সেদিন রানীকে যেভাবে অপমান করেছিলেন সেটা হয়তো কোনোভাবেই ঠিক ছিল না। তিনি রানীর সঙ্গে এই 1 বছর যাবৎ যা যা ঘটনা ঘটিয়েছেন, যেমন যেমন ব্যবহার করেছেন, সেই সমস্ত বিষয় ওনার উপলব্ধি হতে লাগলো। উনি ভাবতে লাগলেন, এই 1 বছরের মধ্যে তিনি রানীকে খুব অত্যাচার করেছেন। শারীরিকভাবে না হলেও তিনি মানসিকভাবে রানীকে দিনের পর দিন অত্যাচার করে চলেছিলেন। এই সমস্ত কথা ভেবে
আগেই অমর সিংহ রানীর জন্য সুন্দর শাড়ি কিনলো, সুন্দর গয়নাগাটি কিনলো, আর রানীকে সেই সমস্ত কিছু গিফট দিল। যখন বিবাহবার্ষিকীর দিন আসলো, বাড়িতে অনেক লোকজন আসলো, সকলের সামনে রানী খুব সুন্দরভাবে সেজে গেল। আর সেদিন অমর সিংহ রানীর দিকে প্রথমবার ভালোবাসার দৃষ্টিতে তাকালো। অমর সিংহ রানীকে দেখে ভাবতে লাগলো, সত্যি আমার স্ত্রীকে দেখতে কত সুন্দর। আমি ওর সঙ্গে এতদিন যাবৎ কত খারাপ ব্যবহার করেছি। অমর সিংহ নিজের ভুল রিয়েলাইজ করলো এবং তিনি সিদ্ধান্ত নিলেন এরপর থেকে তিনি রানীর সঙ্গে ভালো ব্যবহার করবেন এবং তার সঙ্গে সুখে শান্তিতেই নিজের জীবন কাটাবেন। বিবাহবার্ষিকীর দিন রাত্রেবেলা যখন সমস্ত গেস্ট খাওয়া দাওয়া কমপ্লিট করে নিজের বাড়িতে গেল, তখন অমর সিংহ রানীর ঘরে আসলো এবং রানীর কাছে এসে তাকে বলতে লাগলো, রানী, এতদিন আমি তোমার সঙ্গে যে ব্যবহার করেছি তার জন্যে আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি জীবনে আর কখনো তোমার সঙ্গে এমন ব্যবহার করব না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। এখন আমি তোমাকে নিজের স্ত্রী হিসেবে নিজের জীবনে মেনে নিতে চাই। আমি চাই তুমি, আমি আর বিট্টু যেন সুখে শান্তিতে নিজের জীবন কাটাই। তখনই রানী অমর সিংহের কথা শুনে কাঁদতে শুরু করলো। সে বলতে লাগলো, এতদিন আমি ভালোবাসার জন্যে ছটফট করেছি। প্রতিদিন ভেবেছি আপনি হয়তো আজকে আমার মনের কথা বুঝতে পারবেন, আজকে আমার মনের ব্যথা উপলব্ধি করতে পারবেন। কিন্তু দীর্ঘ 1 বছরের মধ্যে আপনি আমাকে একবারও কাছে টেনে নেওয়ার চেষ্টা করেননি। এমনকি আমার মনের শখ আহ্লাদ, আমার ভালো লাগা খারাপ লাগাগুলো আপনি কোনোদিনও কোনো গুরুত্ব দেননি। তাই দীর্ঘ 1 বছরের মধ্যে আমার সমস্ত আশা আকাঙ্ক্ষা ধূলিসাৎ হয়ে গেছে। আমার আশা আকাঙ্ক্ষা বলে কিচ্ছু বেঁচে নেই। আমি শুধুমাত্র একটা মেশিনের মতো জীবনযাপন করে চলেছি। আমি এই বাড়িতে শুধুমাত্র বিট্টুর মা হয়ে এসেছিলাম, আর সারা জীবন আমি বিট্টুর মা হয়েই থাকতে চাই। আমি আপনার স্ত্রী হতে চাই না। এমনটা বলে রানী সেখান থেকে চলে গেল। বন্ধুরা, তারপর অমর সিংহ বহুদিন রানীকে নিজের জীবনে গ্রহণ করার চেষ্টা করেছিল, রানীকে ভালোবাসার চেষ্টা করেছিল, তাকে কাছে টেনে নেওয়ার চেষ্টা করেছিল। রানী কখনোই নিজের স্বামীকে আর সেভাবে গ্রহণ করতে পারেনি, কারণ সে এতদিনে যেভাবে মানসিকভাবে কষ্ট পেয়েছিল সে সেই কষ্টটা ভুলতেই পারেনি। বন্ধুরা, সবাই কিন্তু একরকম হয় না, সবার মনের চিন্তাধারা একরকম হয় না, বা সবাই অতি সহজে কাউকে ক্ষমা করে দিতে পারে না। তাই অমর সিংহ রানীর সঙ্গে যে সমস্ত ব্যবহার করেছিল সেই ব্যবহার রানী জীবনে কখনোই ভুলতে পারেনি। ওই 20-21 বছর বয়সী মেয়েটি সারাটা জীবন ভালোবাসার জন্য তড়পে ছিল, সারাটা জীবন ভালোবাসার জন্য কষ্ট পেয়েছিল। বন্ধুরা, রানীর বিয়ে হয়েছিল 2022-এ আর এখন হলো 2025, কিন্তু অমর সিংহ আর রানীর মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্কই স্থাপন হয়নি। তাহলে বন্ধুরা, আজকের এই কাহিনী সম্বন্ধে আপনাদের কি ধারণা? যখন অমর সিংহ রানীর কাছে এসে নিজের ভুল স্বীকার করেছিল, তখন কি রানীর তাকে ক্ষমা করে দেওয়া উচিত হয়েছিল, নাকি রানী যে সিদ্ধান্ত নিয়েছে সেটাই তার ঠিক সিদ্ধান্ত? নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। হতে পারে আপনাদের মন্তব্যে রানীর মনের ইচ্ছা পরিবর্তন হতে পারে, হতে পারে আপনাদের মন্তব্যে রানীর মতো অনেক মেয়েরা নিজেদের জীবনে নতুন করে বাঁচার আশা পেতে পারে। তাই অবশ্যই নিজের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানান। বন্ধুরা, এই সকল কাহিনীগুলো আপনাদের বিরক্ত করার জন্য, অথবা আপনাদের মনে কষ্ট দেওয়ার জন্য, অথবা সমাজে কোনোরূপ কোনো বিভ্রান্তি ছড়ানোর জন্য তৈরি করা হয় না। এই কাহিনীগুলো তৈরি করা হয় যাতে এই কাহিনীগুলো থেকে আপনারা কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন এবং জীবনে এই সমস্ত ভুল করার থেকে নিজেকে আটকাতে পারেন। আর যারা এই সমস্ত কাহিনীর ভাব অর্থ বুঝতে পারছেন না, এই কাহিনী থেকে শিক্ষা গ্রহণ করতে পারছেন না, তারা এই কাহিনীগুলোকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবে গ্রহণ করুন। দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে, নতুন কোনো ঘটনার সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।